চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নীলাম সেনের কাছে। নীলাম, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে কণ্ঠশিল্পীকে পেয়েছি, গান তো শুনতেই হবে, আর আড্ডাটা আসলে গান না শুনে আমরা শুরু করতে চাই না। সকালের আড্ডা শুরু হোক আপনার গানে। কোন গানটা শোনাবেন? প্রথমে আমি আমার একটা মৌলিক গান দিয়ে শুরু করি, তোমার গুনগুন। গানটি আমার সাথে গানটি দ্বৈত কণ্ঠে ছিলেন রেহান রাসুল, গানটি সুর করেছেন নাহিদ হাসান এবং হৃদয় হাসিন, আর গানটি লিখেছেন সোমেশ্বর আলী। শুনে ফেলে। তোমার গুনগুন আমার ঠোঁটে সে গান হয়ে যায়, তোমার ফাল্গুন আমার গল্পে সে গান হয়ে যায়। চলো যেদিকে যাই দু চোখ, বলো আরো কিছু কথা হোক, রূপকথার মতো স্বপ্ন রঙিন। ডানা নেই তাতে কি, আজ আকাশে ওড়ার দিন, পুরনো প্রেমে নতুন করে পড়ার দিন। তোমার গুনগুন আমার ঠোঁটে সে গান হয়ে যায়। লা রা 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 রা। এই জলে হাওয়া মেঘের আসা যাওয়া, পাখির চোখে মায়া, মাটিতে পাতার ছায়া। এই জলে হাওয়া মেঘের আসা যাওয়া, পাখির চোখে মায়া, মাটিতে পাতার ছায়া। তোমার হয়ে আছি নতুন করে তোমাকে পাওয়া, ডানা নেই তাতে কি, আজ আকাশে ওড়ার দিন, পুরনো প্রেমে নতুন করে পড়ার দিন। তোমার গুনগুন আমার ঠোঁটে সে গান হয়ে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুনছিলাম রেহান রসুলের সাথে গাওয়া আপনার একটি সুন্দর গান তোমার গুনগুন। বর্তমানে ব্যস্ততা আসলে কি নিয়ে যাচ্ছে? কোন কাজের ব্যস্ততার গুনগুন সব থেকে বেশি হচ্ছে? আমি আমার মৌলিক গান নিয়েই সবসময় ফোকাস থাকতে চাই। বর্তমানেও যা কাজ করছি আমি আমার মৌলিক গান নিয়েই করছি, আর তার পাশাপাশি তো নাটকের গান আছেই। তো বাট ফোকাসটা আমার নিজের মৌলিক গানের উপরেই। মৌলিক গানই একজন শিল্পীকে বিশেষ করে তোলে এবং তাকে স্বতন্ত্রতা ধরে রাখার জন্য তার একটা অবস্থানকে নিশ্চিত করে। বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে পুরোনো দিনের যে গানগুলো ছিল মৌলিক গান, সেটি যুগের পর যুগ দর্শক শ্রোতাদের কণ্ঠে ঠোঁটে থেকে গেছে, কিন্তু বর্তমানের গানগুলো কেন যেন দীর্ঘদিন স্থায়ী হয় না। একজন এই প্রজন্মের শিল্পী হিসেবে বিষয়টাতে আপনার কি বলার আছে? আমরা কিন্তু বর্তমান প্রজন্মের শিল্পীরা আগের গানগুলো এখনো মনকে ধারণ করি। এখনো যখন আমরা স্টেজে গান করি বা টেলিভিশনে গান করি, আমরা কিন্তু তাদের গানগুলোই কিন্তু করার চেষ্টা করি। কিন্তু বর্তমান প্রজন্মের গানগুলো আমরা যদি লিরিক্স, টিউন এবং সব কিছু গায়কিটাকে যদি সুন্দরভাবে প্রতিস্থাপন করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের গানগুলো, আমাদের সামনের প্রজন্ম আমাদের গানগুলো ধরে রাখতে চেষ্টা করবে। বাহ, সুন্দর বলেছেন। বর্তমানে মৌলিক গানের বাইরে আর কি কি ব্যস্ততা যাচ্ছে আপনার? ব্যক্তি জীবন, পড়াশোনা বা অন্যান্য কোনো কাজ? আমার পড়াশোনা তো আমি কমপ্লিট করে ফেলেছি। তো গানের পাশাপাশি আসলে আমার নিজের কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ থাকে, তার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে ঘুরতে যাই। বাট যখনই অবসর পাই তখনই আমি আমার গান শোনাকে নিয়ে, গান প্র্যাকটিস করাকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি, কারণ আমি যত গান শুনবো ততই আমার গানের প্রতি আরও আগ্রহটা আরও বাড়তে থাকবে। এই আগ্রহটা শুরু হয়েছিল কবে? কবে থেকে গানের সাথে আছেন? আমার ভাই গান করতো, তো ও যখন গান করতো তখন আমি ওর পাশে বসে থাকতাম। ও যখন গানের টিচার যখন ওকে গান শেখাতো, সবসময় আমি ওর পাশে বসে থাকতাম, আমার আগ্রহ কাজ করতো, তখন আমি গান শিখতাম না। যখন আমার পরিবার দেখেছে যে আমার মধ্যে এই আগ্রহটা কাজ করছে, তখন আমাকেও গানের স্কুলে ভর্তি করে দেয়। তো প্রথম আমি বাংলাদেশ বেতার কেন্দ্রেই
ক্লাস 2-তে যখন পড়ি তখন আমি প্রথম আমার রবীন্দ্রসঙ্গীত করেছিলাম, তখনই আমার পথ চলা শুরু। এরপরে ধীরে ধীরে কাদের কাছে গান শেখা হয়েছে আপনার? মানে এই সঙ্গীতের সাথে বেড়ে ওঠার সময় আপনার গুরু ছিলেন কারা? আমার গুরু ছিলেন সন্ধ্যা ঘোষ দস্তিদার, ওনার কাছে আমি তালিম নিয়েছি। আমি ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতই শিখেছি। তারপরে 2015 সাল থেকে আমি আমার মৌলিক গানের উপরে ফোকাস দিচ্ছি। বিভিন্ন নাটকে আমি গান করেছি। নাটকে গান করার সাথে নাটকের গানগুলোতে না নিজের মৌলিকতাটা বোঝানো যায় না, কারণ নাটকের সব গানের রাইটস তো থাকে না। এরপর থেকে আমি চেষ্টা করছিলাম আমি আমার নিজের মৌলিক গান নিয়েই ব্যস্ত থাকবো। নিজের মৌলিক গান থাকলে নিজের পরিচয়টা, নিজের গানের আগ্রহটা আমার সামনের দিকে আরও নিয়ে যেতে সাহায্য করবে। রবীন্দ্রসঙ্গীতের কথা শুনছিলাম, জীবনের প্রথম গান শিখেছেনই আসলে গানের শুরুটা হয়েছিল আপনার রবীন্দ্রসঙ্গীত। তো এই পর্যায়ে একটা গান শুনতে চাই, কোন গানটা শোনাবেন? যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন ছিল, কিন্তু এই মুহূর্তে আবার একটু আড্ডায় ফিরতে চাই। দীর্ঘদিন ধরে সঙ্গীতের সাথে আছেন, ক্লাস 2 থেকে গান করছেন এবং ইন্ডাস্ট্রিতে এখন নিয়মিত কাজ করছেন। কার অনুপ্রেরণায় এত দূর আসা হলো? আমার বাবা, আমার মা, আমার পরিবার থেকে অনুপ্রেরণাটা পাওয়ার, কারণ আমি একটা সংস্কৃতি পরিবার থেকে আমি বিলং করেছি। তো আমার পরিবারের সবাই কোনো না কোনো সংস্কৃতির সাথেই জড়িত। তো আমার ভাই যেহেতু গান করতো, আমার ভাইকে দেখি আমার পরিবারও আমাকে সেই সাপোর্টটা করেছে। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, তো চট্টগ্রামে থেকে আসলে ঢাকায় নিয়মিত কাজ করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। যখন দেখছি আমি নিয়মিত কাজ করছি, আমার পরিবারও আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। বর্তমানে আমি ঢাকাতেই থাকছি, যে কারণ আমি কাজটাকে আমি কন্টিনিউ করতে চাচ্ছিলাম, এই জন্য আমার পরিবারও আমাকে এখানে বাধা দেয়নি। ভাইয়ের কথা একটু জানতে চাই, তিনি বর্তমানে সঙ্গীতের সাথে আছেন কিনা? আসলে এটা আমার বলতেও ভালো লাগে না যে আমার ভাই বর্তমানে গানের সাথে নেই, কারণ সে পড়ালেখা এবং তার চাকরি জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছে। সে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের উপর বিভিন্ন, কিন্তু তার চাকরি জীবন এবং পড়ালেখা জীবনে সে যখন ব্যস্ত হয়ে পড়ে, সে গানের সাথে আর নিজেকে জড়িয়ে রাখতে পারেনি। তো মাঝখান দিয়ে আমি তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি গানটাকে চর্চা করে যাচ্ছি। ভাগ্যের বিষয়টা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা চাইলেও ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারি না, বা সময়ের চাওয়াকে আসলে গ্রহণ করতে পারি না। বাট আমি তাকে মাঝে মাঝে বলি যে তোমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি গানটা করছি, তুমিও এখন শুরু করো। আসলে একটা জিনিস থেকে যখন অনেক দিন বিরতি থাকা হয়, তখন ওই জিনিসটাতে ফিরে যেতেও একটু সময় লাগে। হয়তো তিনি অবশ্যই আবার গানে ফিরবেন, আমরা প্রত্যাশা রাখি। এবার আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আবার একটু জানতে চাই, পড়াশোনা করেছিলেন কিসে? ডক্টর খাস্তাগীর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে আমার মাধ্যমিক শেষ করেছি, সিটি কলেজ থেকে আমার উচ্চ মাধ্যমিক শেষ করেছি, আর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমি ইংলিশে অনার্স এন্ড মাস্টার্স করেছি। বর্তমান সময়ে যারা গান করেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে তারা গানের পাশাপাশি অন্য একটি প্রফেশনেও থাকছেন, একই সাথে গান করছেন এবং অন্য প্রফেশনও কন্টিনিউ করছেন, কেননা তাদের ধারণা যে গান থেকে জীবিকা নির্বাহ করা খুব কঠিন বিষয়। আপনার কি মনে হয়? এটা চরমতম সত্য কথা, কারণ গান থেকে জীবিকা নির্বাহ করাটা, গান থেকে একটা পরিবারকে সাপোর্ট দেওয়া, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো গানের পাশাপাশি আমি বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়েরে কিছু না কিছু কাজ করা দরকার, সেটা সে যে ক্ষেত্রেই হোক, সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, সেটা তার যে কোনো পেশায় তাকে নিয়োজিত রাখতে পারলে গানের পাশাপাশি তার এটা করা উচিত। আপনি বিভিন্ন সময়ে গান তো টেলিভিশনে গাইছেন বা পারিবারিক আয়োজনে গাইছেন, এবং সেই সাথে স্টেজ পারফরমেন্সও করা হয় আপনার। স্টেজ পারফরমেন্স নিয়ে একটু জানতে চাই, যখন স্টেজে পারফর্ম করেন তখন অডিয়েন্সের কাছ থেকে কি ধরনের গানের অনুরোধ পান? যখন স্টেজে গান করা হয়, স্টেজের গানকে তখন একটা শিল্পীর কাছে খুব ভালো লাগে, কারণ স্টেজে দর্শকদের সাথে সরাসরি আমাদের কানেকশনটা হয়। তো দর্শক যখন আমার নিজের যে মৌলিক গানগুলো দর্শক শোনে, আবার দর্শকের কিছু পছন্দের গান যদি আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারি, দর্শকের সাথে সরাসরি কানেক্টেড হতে পারি, তখন আসলে ওই সময় নিজের কাছে অনেক ভালো লাগে। আমার গান শুনে দর্শক নিজেই খুব আনন্দ বোধ করছে। প্রিয় শিল্পীদের কথা জানতে চাই। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। আর আমি যার গানকে খুব ফলো করি, আমি মনে করি যে আমি তাদেরকেই ফলো করে আমি এই গানের জগৎটাকে, আমি এখনকার জেনারেশনের যে শিল্পীর কথা বলবো সেটা হচ্ছে এলিট আপু। আমি সবসময় এলিট আপুকে খুব ফলো করি, এলিট আপুর পার্সোনালিটি, এলিট আপুর গায়কী, এটাকে আমি মনে করি যে আমি যদি গান করি, স্টেজেও গান করলে আমি এলিট আপুর মতোই নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি। দেশের বাইরে কোন শিল্পীর গান আপনাকে ভীষণ রকম টানে? ইমন চক্রবর্তী, সোমলতা, ওই
বিকজ আমি না সৌমলতা, ইমন চক্রবর্তী, আমি বর্তমান প্রজন্মের শিল্পী হয়ে ওদের গানটাই বেশি শুনছি, তো আমার থেকে ওদের গানটাই বেশি ভালো লাগে, কারণ ওদের গানটা শুনে আমি মনে করি যে ওদের মতো ওদের ট্রেন্ডটাকে আমি ফলো করতে পারি। এই যে ট্রেন্ড ফলো করার কথা বলছেন, বর্তমান সময়ে ট্রেন্ড ফলো করে যদি আমরা শিল্পীদের এগিয়ে যাওয়ার কথা বলি, সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মিউজিক ভিডিও। গানও হচ্ছে, সাথে মিউজিক ভিডিও হচ্ছে, এবং মিউজিক ভিডিওতে একজন আর্টিস্টকে আমরা অ্যাপিয়ার করতে দেখছি, যিনি গায়ক তিনি একই সাথে পর্দায় সেই গানেরই নায়ক বা নায়িকা। আপনার কি মনে হয় যে একজন শিল্পীকে যখন দুটো দায়িত্বই পালন করতে হচ্ছে, পর্দায় এবং পর্দার বাইরে গান গাওয়ার বিষয়টি, সেখানে কি আসলে কোনো রকম শিল্পের চর্চায় হেরফের হয়? শিল্পের চর্চায় হেরফের হয় না, আসলে একটা শিল্পীর ক্ষেত্রে এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ সে তো গান করাকে নিয়ে ব্যস্ত ছিল, এখন যখন মিউজিক ভিডিওতে নিজেকে অভিনয় করতেও দেখা যায়, তখন বিষয়টা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ পুরো একটা ক্যারেক্টার তার নিজের প্লে করতে হচ্ছে। গানের ক্ষেত্রে একটা ক্যারেক্টার প্লে করতে হয়, মিউজিক ভিডিওর ক্ষেত্রে একটা অ্যাক্টিং এর ক্ষেত্রে ক্যারেক্টার প্লে করতে হয়, তখন আসলে একটা শিল্পীর ক্ষেত্রে এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। একটা দর্শক এটা কিভাবে অ্যাকসেপ্ট করবে, তো দর্শকের অ্যাকসেপ্টেন্সের উপর ডিপেন্ড করতে হয় করে একটা গান, একটা মিউজিক ভিডিও মেক করতে হয় একটা শিল্পীর। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এবং বাংলা ভিশনকে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আশা করি ভবিষ্যতে বাংলা ভিশনের সাথে পর্দায় আবার দেখা হবে। কোন গানটি শুনবো? আমি মনপুরা সিনেমার একটি গান করছি, যাও পাখি বলো তারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, মনে বন্ধু বড় একা। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, মনে বন্ধু বড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে।